আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস ক্রিয়েশন। আজকে আমি আপনাদের করে দেখাবো খোসা সহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার, এবং সেটা খুবই সহজ উপায়ে। এই জন্য আমি গাছ থেকে কিছু টাটকা আম পেড়ে নিয়েছি এবং সেগুলো খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর সুতি পাতলা কাপড় দিয়ে মুছে নিব সবগুলো আম, যাতে আমের গায়ে একটুও পানি লেগে না থাকে। এই আচারটা করতে হলে অবশ্যই একটু পরিপক্ক আম লাগবে, মানে যেগুলোর আটি একটু শক্ত হয়ে গিয়েছে সেই আমটা লাগবে। এবার কেটে নেয়ার পালা। আমগুলো যেহেতু একটু শক্ত হয়ে গিয়েছে, আপনারা খুব সাবধানে কাটবেন যাতে হাত কেটে না যায়, আর কাটার সময় একটু জোরে প্রেস করতে হবে। আমি এভাবে আমগুলো 4 টুকরা করে খোসাসহ কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লম্বা লম্বা করেও কাটতে পারেন, যে যেমন পছন্দ করেন তেমনই কাটবেন, তবে খোসাসহ রাখতে হবে এই আচারটা করতে হলে। এভাবে আমি সবগুলো আম খোসাসহ টুকরা করে নিয়েছি। এবার যাব মেরিনেশনের জন্য আমগুলোর উপর প্রথমে আমি দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব কিছুটা লবণ। লবণটা স্বাদ মতো দিবেন, বেশি হয়ে গেলে স্বাদটা ভালো হবে না। তারপর আমি আমগুলো একটু ঝাঁকিয়ে নিব। এই পর্যায়ে আপনারা হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন, তাতে আপনাদের হাতটা জ্বলবে না। তবে আমি হাত দিয়ে মাখিয়েছি, কারণ হাত দিয়ে মাখালে মশলাগুলো আমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। মশলাগুলো আমের সাথে ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর আমি এবার দিয়ে দিব রোদে শুকানোর জন্য আপনারা বড় কোনো জিনিসের উপর আপনারা ছড়িয়ে আমগুলো শুকাতে পারেন, পাতলা পাতলা করে দিয়ে। আমি একটা বড় স্টিলের ট্রেতে নিয়েছি, তারপর আমি এগুলো রোদে শুকাতে দিব। দুর্ভাগ্যজনকভাবে আমি যখন আমগুলো রোদে শুকাতে দেই তখনই বৃষ্টি নামে, মানে আমি পুরোপুরি রোদে শুকাতে পারিনি, আমগুলো ফ্যানে শুকিয়েছি। আচারটা তৈরি করার আগে এবার আমি চলে যাব মশলা তৈরিতে। আমি এখানে একটা ছোট বাটিতে রেখেছি কিছুটা সরিষার গুঁড়া, আর বাকি বাটিতে রেখেছি আমি কিছু পাঁচফোড়ন, যেটা আমি গুঁড়া করে নিব। গুঁড়া করার আগে আমি একটা তাওয়ায় পাঁচফোড়নগুলা আমি একটু টেলে নিয়েছি, সাথে দিয়েছি 4-5টা শুকনা মরিচ, সেটা একটু ঝাল ঝাল ফ্লেভারের জন্য। পাঁচফোড়ন আর শুকনা মরিচ টেলে নেওয়ার পর আমি সেটা ব্লেন্ড করেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব মিহি করিনি। এই আচারটা তৈরি করতে হলে পাঁচফোড়নটা খুব বেশি মিহি করা যাবে না, একটু দানা দানা টাইপ থাকবে, এমন করতে হবে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে ঢেলে দিব কিছুটা সরিষার তেল। এই আচারটা করতে হলে অবশ্যই কিন্তু সরিষার তেল লাগবে, অন্য তেল হলে চলবে না। সরিষার তেল ঢেলে দেওয়ার পর আমি সেখানে কিছু দিয়ে দিব কয়েক টুকরা দারচিনি আর এলাচ। তারপর আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিয়েছি ফ্লেভারের জন্য। তারপর আমি মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমার টুকরা করা আমগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমের টুকরাগুলো আমি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর আমি দিয়ে দিব আমার গুঁড়া করে রাখা পাঁচফোড়ন। এবার আমগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্যানটা ছোট হয়ে গিয়েছে। আপনারা আচার তৈরি করতে গেলে অবশ্যই একটু বড় হাঁড়ি ব্যবহার করবেন, যাতে নাড়তে সুবিধা হয়। আমি এখানে 2টা শুকনা মরিচ দিয়েছি, আপনারা চাইলে শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন, সেটাও ভালো হবে। এখানে আমি দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া, রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি দিয়ে দিলাম গুঁড়া করে রাখা সরিষা, যেটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম ব্লেন্ডারে। একটু ভালো করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা গুড়। আপনারা চাইলে গুড়টা স্কিপও করতে পারেন, গুড়টা দিলে কালারটা ভালো আসে, এই জন্য আমি গুড়টা দিয়েছি। আমি চিনিও ব্যবহার করব এখানে, আপনারা চাইলে শুধু চিনি অথবা শুধু গুড় দিয়েও আচারটা করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা স্বাদ মতো দিবেন, কারণ যে যেমন মিষ্টি খেতে চান তেমনই দিবেন। কিছুক্ষণ মিডিয়াম আঁচে রান্না করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার আচারটা উপরে তেল উঠে এসেছে, মানে আমার আচারটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আমি শেষে দিয়েছি, কারণ আমার মনে হয় যে লবণটা আগে দিলে আমটা অনেকটাই পানি ছেড়ে দেয়।
যারা আচারটা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চান তারা এই পর্যায়ে অবশ্যই একটু ভিনেগার ব্যবহার করবেন। আমার কাছে ভিনেগারটা ছিল না, তাই আমি স্কিপ করে গেছি। এবং এই লাস্ট পর্যায়ে এসে আমি আমার বাকি গুঁড়া করে রাখা পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম। গুঁড়া করে রাখা পাঁচফোড়নটা আমি কিছুটা রেখেছিলাম শেষে দিব বলে। এবার আমি ভালোভাবে নেড়ে নিলাম। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে এবং তেলটা পুরোপুরি উপরে চলে আসবে তখন আপনারা চুলা থেকে কড়াইটা নামিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন আমার আচারটা কত সুন্দর হয়েছে। আপনারা যদি আরও তেল দিতে চান তাহলে অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করার সময় আপনারা ডুবো তেলে সরিষার তেলটা দিয়ে দিবেন। যারা দীর্ঘদিনের জন্য আচারটা সংরক্ষণ করতে চান তারা অবশ্যই কাচের জার ব্যবহার করবেন, কারণ কাচের জারে ফ্রিজ ছাড়া দীর্ঘদিন আচার ভালো থাকে। আমি আমার আচারগুলো একটু কাচের বয়ামে রেখে রোদ দিয়েছি যাতে আচারটা একটু ভালো থাকে। এভাবে আমি আমার আচারটা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।